দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে যে খবর আসছে যে বিধানসভার বাইরে থেকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক তিনি কিন্তু আক্রমণ করলেন দিলীপ ঘোষের কথাতেই। দিলীপ ঘোষ আজ প্রাতঃভ্রমণে গিয়েছিলেন, আর সেখানে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। একাধিক বিষয় নিয়ে তিনি নাম না করেও একাধিক নেতা নেতৃত্বদেরই তোপেছেন। সেই বিষয়ে তিনি কি বললেন শুনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত রয়েছে বিধানসভার থেকে, কি জানতে পারছো বিদীপ্ত? দেখো সময় তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো এই বিষয়ে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের ইতিমধ্যেই কিন্তু গত মঙ্গলবার যে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে, সেই লোকসভা ভোটের ফলাফলে দেখা গেছে যে বিজেপি আশাস্বরূপ প্রার্থী দিলেও কিন্তু বিজেপির যে মনের মতো যে রেজাল্ট, সেই রেজাল্ট তারা কিন্তু বঙ্গে করতে পারেনি। অর্থাৎ এই এমতাবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের যে লোকসভা কেন্দ্র, অর্থাৎ যেটা মেদিনীপুর, যেখানে তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন, এই মেদিনীপুরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য দিলীপ ঘোষকে সরিয়ে সেখানে কিন্তু দেওয়া হয়েছে জুন মালিয়ার বিরুদ্ধে, জিনমুলিয়ার সঙ্গে লড়াই করার জন্য সেখানে দেওয়া হয়েছে মূলত আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এবং দিলীপ ঘোষকে কিন্তু মেদিনীপুর থেকে সরিয়ে বিজেপির তরফ থেকে সেখানে প্রার্থী করা হয়েছিল আমাদের বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে। বিষয়টা যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দিলীপ ঘোষ এই লোকসভা ভোটের ফলাফলের পর তিনি কিন্তু ক্ষোভের দলের একাধিক অংশের মধ্যেই কিন্তু একাধিক যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছে তাদের 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 যে চিন্তাধারা বা তাদের যে ভাবভঙ্গি, সেই ভাবভঙ্গিকে নিয়েই কিন্তু কার্যত দিলীপ ঘোষ একটি ক্ষোভ প্রকাশ করছেন। এবং ইতিমধ্যেই তিনি যেটা বলছেন যে তাকে যদি তার লোকসভা কেন্দ্রে প্রার্থী করতেন, সেই প্রার্থী যদি করা হতো তাহলে তিনি বিপুল ভোটে জয়ী হতে পারতেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যে আগে থেকে তিনি একটি ইঙ্গিতপূর্বক বার্তা দিয়েছিলেন যখন লোকসভা কেন্দ্রের প্রচার কাজ শুরু হয়ে গেছিল, যখন বঙ্গে লোকসভা ভোট শুরু হয়নি, প্রচার কার্যের সময় তিনি কিন্তু একাধিক জায়গাতে প্রাতঃভ্রমণে গিয়ে একাধিকভাবে মন্তব্য করেছিলেন তার লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার ফলে কিন্তু আশাস্বরূপ কোনো ফলাফল দেখতে পারবে না বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তিনি কোথাও গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও কোথাও গিয়ে তিনি দায়ভার তার উপর চাপিয়ে দিচ্ছেন। হয়তো তার এই হতাশামূলক ফলাফলের জন্য কিন্তু কোথাও গিয়ে রাজ্যের যিনি বিজেপির সর্বনেতৃত্ব, তিনি কোথাও গিয়ে দায়ী। আর এই দিলীপ ঘোষের এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এবং নীলাদ্রি শেখর দানাকে কিন্তু আমাদের সাংবাদিকদের তরফ থেকে একাধিকভাবে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষের এই কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু কার্যত তিনি বলেন যে না, দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী কিন্তু ফলাফল হয়েছে। হয়তো সব জায়গায় বিজেপি হয়তো জিততে পারেননি, কিন্তু কিছু জায়গায় বিজেপি হয়তো ভালো ফলাফল করেছেন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের করার পরিপ্রেক্ষিতে, কথার যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নীলাদ্রি শেখর দানার যে কথা, সেই কথা অনুযায়ী যদি কিন্তু বলতে যাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বশেষে কিন্তু তিনিও স্বীকার করলেন হয়তো দলের যারা সর্বনেতৃত্বরা রয়েছেন, রাজ্য বিজেপির সর্বনেতৃত্বরা যারা রয়েছেন, তারা কিন্তু কোথাও গিয়ে এই যে একটা মতবিরোধ তৈরি হচ্ছে, কোথাও তারা আগে থেকেই হয়তো বুঝতে পেরেছিলেন, যার কারণেই হয়তো এই বিষয়টা তারা প্রার্থীদের বুঝতে দেয়নি। এবং যার কারণে দিলীপ ঘোষের যে করা বক্তব্য, যার কারণেই হচ্ছে এরকম আশাহত করছেন ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে। এবং দিলীপ ঘোষ যে কড়া ভাষায় সুর তুলছেন, সেই সুর কিন্তু আরো স্পষ্ট করে তুলেছেন। আচ্ছা, সাথে সাথে আমরা আরো যেটা জানতে পারছি, আজ বিধানসভায় যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটে জিতে প্রথমবারের জন্য প্রবেশ করেছে সায়নী ঘোষ, আর সাথে সাথে সায়ন্তিকা বরানগরের উপনির্বাচনে যিনি জিতেছেন। কি বললেন তারা? দেখো সুমি, একেবারেই যাদবপুর লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, সেই সায়নী ঘোষ, তিনি কিন্তু আজকে বিধানসভায় এসেছিলেন। এবং একই ধারে কিন্তু বরানগর উপনির্বাচনের ক্ষেত্রে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু আজকে বিধানসভায় প্রবেশ করেছিলেন। ইতিমধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে বলে রাখা ভালো যে বিষয়ের কথা, বিধানসভায় আজকে তারা প্রবেশ করেছিলেন একমাত্র তাদের মূল লক্ষ্যই ছিল কিন্তু স্পিকার অনেক দিনের আগে থেকেই তাদের বলেছিলেন যে একবার হলেও তারা যেন বিধানসভায় প্রবেশ করেন এবং স্পিকার তাদেরকে দেখতে চান। সেক্ষেত্রে স্পিকারের এই কথা রাখার জন্যই কিন্তু একদিকে যেমন আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ, তিনি এমন প্রবেশ করেছিলেন। তার
কিছুক্ষণ পরে কিন্তু বিধানসভায় প্রবেশ করেছিলেন বরানগর উপনির্বাচনের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনিও। সায়ন্তিকা মূলত বলছেন যে স্পিকার তাকেও অনেক আগে আগে বলেছিলেন যে একবার যেন বিধানসভায় এসে দেখা করেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্পিকারের যে করা নির্দেশ বা স্পিকারের যে আদেশ, এই আদেশকে কোথাও গিয়ে তারা কিন্তু ভঙ্গচ্যুত করেনি, যার কারণেই তারা আজকে বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করতে এলেন। একইভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে দাঁড়িয়ে উল্লেখযোগ্য পরায়ণভাবে একটি কথা বলেছেন, যে কথা বলেছেন স্পিকার তাকে যদি অনেক আগেই দেখবেন বলেছিলেন, এবং তিনি চেয়েছিলেন মনে মনে এই আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। অর্থাৎ সেই কথা তিনি বলছেন যে আমি ভালো ভোটে বা ইলেক্টেড হয়ে নিজের একটা পরিচিতি অর্জন করে আমি বিধানসভায় প্রবেশ করব। আর তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন, তার কাছে কিন্তু খুবই ভাইটাল আরো 2 বছর, এই 2 বছরের মধ্যে বরানগরের এখন লোকসভা এই যে ভোটের ইতিমধ্যে যে উপনির্বাচন দেখা গেল বরানগরে, সেখানে যেরকম ভাবে মানুষের মণিকোঠায় পৌঁছে গেছিলেন, আরো 2 বছরের মধ্যে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মানুষের মণিকোঠায় ঠিক একই রকম ভাবে পৌঁছে যেতে চান। এবং তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে মানুষ, সাধারণ মানুষ, বরানগরের সাধারণ মানুষ যদি কোনোদিনও বিপদে আপদে পড়েন, সব রকম ভাবে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রস্তুত করতে তৈরি আছেন তাদের সামনে। সবটা বিষয় মিলে কিন্তু আজকে যদি এটা জানাও তুমি, সায়নী ঘোষ তার যখন ফল প্রকাশ হলো তারপর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে তার দেখা হয়েছিল, সেই বিষয়ে কিছু বলেছে? একদমই সুমি, সেই বিষয়ে কিন্তু তিনি কোনো রকম ভাবে একটু স্পষ্ট করেননি। তবে তার মুখে আজকে বিধানসভায় প্রবেশ করার সময় কিন্তু তার মুখে একটি চওড়া স্পষ্ট হাসি লক্ষ্য করা যায়, এবং ইতিমধ্যেই তার আমাদের যে ভিডিও, সেই ভিডিও যখন আমাদের ইতিমধ্যেই আমরা যখন সেই ভিডিও প্রকাশিত করি, সেই ভিডিওর মধ্যে একটি ইঙ্গিত তিনি দেয়, যেখানে তিনি গাড়ি থেকে কিন্তু ওপরের দিকে হাত তুলে একটি ইঙ্গিত করছেন, অর্থাৎ কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভগবান তুল্য বলে মনে করছেন। আজকে তার যে প্রদান করা নেতৃত্বের জন্য, অর্থাৎ তার যে মেনে চলা নির্দেশ বা আদেশের জন্যই আজকে তিনি হয়তো এই রূপে, অর্থাৎ তিনি বিপুল ভোটে জয়ী হয়ে বাস্তবায়িত করে নিজেকে আজ বিধানসভায় প্রবেশ করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে মুখে রয়েছে স্পষ্ট হাসি, এবং তার আজকে ভাবভঙ্গি থেকে এটা স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে যাদবপুরে আগামী দিনে সাধারণ মানুষের পাশে একত্রিত ভাবে লড়াই করবেন কিন্তু সায়নী ঘোষ। এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু একই রকম ভাবে বরানগর উপনির্বাচনে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু একইভাবে আগামী 2 বছর লড়াই করবেন সাধারণ মানুষের পাশে থেকে। সব মিলিয়ে যাদবপুর নিয়ে সায়নী ঘোষ কি বললেন? স্পেশালি তিনি তো সেখান থেকে ভীষণ ভোটে জিতেছেন, লড়াইটাও খুব হাড্ডাহাড্ডি ছিল, সেই বিষয় নিয়ে যাদবপুরের উদ্দেশ্যে তিনি কি বললেন? একদমই শুনি, যাদবপুরের উদ্দেশ্যে সায়নী ঘোষের যে বলা বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যদি বলতে যান, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যাদবপুরের মানুষের পাশে তিনি আগামী দিনে রয়েছেন, এই কথার যেমন ইঙ্গিতে স্পষ্ট করলেন, অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা তার মুখে স্পষ্ট হাসি দেখা। যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সিপিএম প্রার্থী ছিলেন অর্থাৎ সৃজন ভট্টাচার্য, তাকে যে বিপুল ভোটে পরাজিত করে, এবং একইভাবে বঙ্গ বিজেপির তরফ থেকে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত করা যে ক্যান্ডিডেট অনির্বাণ গাঙ্গুলিকে পরাস্ত করে তিনি যে বিপুল ভোটে জয়ী হয়েছেন, এই জয় তিনি কিন্তু আগামী অনেক আগে থেকে দেখতে শুরু করেছিলেন যে এই জয় তার জন্য হয়তো প্রস্তুত ছিল, আর যার কারণেই কিন্তু তার মুখে একটা স্পষ্ট হাসি রেখা দেখা যাচ্ছে, এবং ইঙ্গিত পূর্বক আগামী দিনে যাদবপুরের মানুষদের জন্য কাজ করার বার্তা মিলছে আজকে তার তরফ থেকে। সুমি, ধন্যবাদ বিদীপ্ত, তুমি বিধানসভা থেকে সমস্ত খবরের আপডেট দিতে থাকো, আমরা নজর রাখবো তোমার খবরের উপর, আর আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ, সব খবর সবার আগে প্রেজেন্ট করি।